সকাল থেকে রায়বাবুর মেজাজ আজ সপ্তমে চড়ে আছে। কত আশা নিয়ে সেজেগুজে মাঞ্জা দিয়ে ফুরফুরে মেজাজ নিয়ে রায়বাবু বাড়ি থেকে বের হচ্ছিলেন, কিন্তু তার সেই বেরোনোর আশায় এক বালতি জল ঢেলে দিলেন রায়গিন্নি। আজ আবার বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেবার কথা ছিল রায়বাবুর। প্রত্যেক মাসে একবার করে রায়বাবুদের এই আসর বসে, আর সবাই মন প্রাণ খুলে আনন্দ এবং খাওয়া দাওয়া করে। তার সাথে গিন্নিদের নিন্দা, যা যা কথা গিন্নিদের মুখের ওপর বলতে গিয়েও বলতে পারেন না, সেই সব কথা বলে হালকা হন। কিন্তু রায়বাবুর সব প্ল্যান ভেস্তে গেল বেরোনোর ঠিক আগের মুহূর্তে। রায়গিন্নি দৃঢ়কণ্ঠে বলে উঠলেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আবার সেই বন্ধুদের সাথে ঠেকে? এই এত বয়সে এসো তোমার স্বভাব বদলালো না দেখছি, একই রয়ে গেল। কি ভাবো নিজেকে, ছোট্ট খোকা? আগের মাসে বন্ধুদের সাথে গিয়ে ওই সব মিষ্টি তেলে ভাজা বিরিয়ানি খেয়ে দুদিন ধরে শুধু বাথরুম আর ঘর করেছ, তার সাথে ওআরএস আর কাঁচকলার ঝোল নিজে খেয়েছ, আর আমাকেও খেতে হয়েছে তোমার চক্করে। আর বলিহারি তোমাদের বন্ধুদের সবার শরীরে সুগার, প্রেশার, কোলেস্টেরল বাসা বেঁধে আছে। আর তার উপর নিলয়দা তো এই 3 মাস আগে হার্টে পেসমেকার বসালো। অনিমাদি তো আমার সাথে কথা বলে কত দুঃখ করছিলেন, আর নিলয়দার অসুস্থতার ব্যাপারে সব বলছিলেন। সত্যি এই বয়সে এসেও তোমাদের আক্কেল জ্ঞান হলো না। আবার যে কবে হবে কে জানে, এ জন্মে বুঝি আর হবেও না। আর যখন অসুস্থ হয়ে পড়ে থাকবে বিছানায়, তখন তো এই শর্মাকেই দেখাশুনো করতে হবে। চুপচাপ ঘরে গিয়ে বসো, এখন তোমার কোথাও যাওয়া হবে না। সামনের সপ্তাহে বাবু আসুক, আমি সব বলবো বাবুকে, তারপর বাবু যা বলবে তাই হবে। অনিমাদি একটু আগেই ফোন করে বলেছে আমাকে আজকে আর নিলয়দাকে যেতে দেবে না। রায়বাবু শুধু অবাক শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন রায়গিন্নির মুখের দিকে, আর মনে মনে বিড়বিড় করে বলে উঠলেন, সত্যি কোথাকার জল কোথায় গড়িয়েছে। কেন যে সংসারের কঠিন মোহমায়ায় নিজেকে জড়ালাম। এর থেকে হতাম যদি ভবঘুরে, তাহলে কত ভালো হতো। যখন যেখানে খুশি যেতে পারতাম, যা খুশি খেতে পারতাম। এই খিটখিটে বুড়ির মুখ ঝামটা খেয়ে পেট ভরাতে হতো না। যখন বিয়ের জন্য দেখতে গেছিলাম, শাশুড়ি মা বলেছিলেন, বাবা মেয়ে আমার খুব ঠান্ডা, সাতচারে রাগ আড়ে না। কিন্তু বিয়ের 1 বছর পার হতে না হতেই বুঝতে পারলাম, সত্যি সাতচরে রাগ আড়ে না গিন্নি, উল্টে আরও 14টা চর বসিয়ে দেয়। বয়স বয়স করে সব সময় খোটা দেওয়া। নিজের বয়স হয়নি বুঝি, উনি কচি খুকি আছেন। একবার ফোন এলেই হলো, ঘন্টার পর ঘন্টা চলে গল্প, আর তার সাথে পাল্লা দিয়ে আমার নিন্দা। তার বেলা দোষ নেই, তখন কিছু বলতে গেলে অমনি শুরু ফ্যাচ ফ্যাচ করে কান্না। আর যত দোষ এই নন্দ ঘোষের, ছাই ফেলতে ভাঙা কুলা। এই আমি আছি শান্তি রায়। কি কুক্ষণে যে আমার এই রকম নামকরণ হয়েছিল কে জানে। জীবনে শান্তি আর পেলাম না। আজ তো অশান্তির বোঝা ঘাড়ে নিয়ে এগিয়ে চলছি বছরের পর বছর। রায়গিন্নি রায়বাবুর দিকে তাকিয়ে বলে উঠলেন, কি হলো, কি বিড়বিড় করছো তখন থেকে? ঘরে যেতে বললাম তো, ঘরে যাও। আজ আর কোনো মতেই বেরোনো হবে না। আর এখানে দাঁড়িয়ে আমার গোষ্ঠী ষষ্ঠী পুজো না করে ঘরে বসেই করো, ওতেই মঙ্গল তোমার এবং আমার। রায়বাবু মনের কথা মনের মধ্যে চেপে রেখে গুটি গুটি পায়ে ঘরে ঢুকে গুম মেরে বসে রইলেন চুপচাপ, এবং মনে মনে নিলয়কে গাল দিতে লাগলেন। তার সাথে মন্টুর চপের, ওর চপ খেয়ে শরীর খারাপ হয়েছিল। রায়বাবুর কানে কথা ভেসে আসতে লাগলো রায়গিন্নির, ফোনে কাকে যেন বলছেন, না যেতে দিইনি, আপনিও দেবেন না, তখন শরীর খারাপ হলে কে দেখবে। রায়বাবু রাগের চোটে মুখ বেঁকিয়ে জোরে বলে উঠলেন, আহা কত চিন্তা আমার জন্য, আমার শরীরের জন্য, আর আমার মনের জন্য কোনো চিন্তা নেই। না, আর সহ্য হচ্ছে না। এবার আমি গৃহত্যাগী হব, ভবঘুরে হব, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। রায়গিন্নি ঘরে ঢুকতে ঢুকতে বলে উঠলেন,
তা ব্যাগপত্র গুছিয়ে দেব? কখন বেরোবে? রায়বাবু রায়গিন্নির মুখের দিকে তাকিয়ে চুপচাপ চলে গেলেন পোশাক পাল্টাতে। আর রায়গিন্নি রায়বাবু যাওয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে উঠলেন।